আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 2026 ব্যাচের যারা ক্যান্ডিডেট, তোমাদের সবার জন্য শুভকামনা। আমাদের আজকের আলোচনার বিষয় শব্দের শ্রেণীবিভাগ, পরিচ্ছেদ 17। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। চলো শুরু করি। শব্দের শ্রেণীবিভাগ। বাংলা ভাষা বাংলা শব্দভাণ্ডারকে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায়। বাংলা শব্দভাণ্ডারকে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায়। ক নম্বর হলো উৎস বিবেচনায়, খ নাম্বার গঠন বিবেচনা, গ হলো পদ বিবেচনায়। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আগে আমরা উৎস বিবেচনায় আলোচনা করব। উৎস বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ। উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডারকে চার শ্রেণীতে বিভক্ত করা যায়। শ্রেণীগুলো হলো কি তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। এই চার শ্রেণীতে বিভক্ত করা যায়। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু এমসিকিউ একটা কোশ্চেন হতেই পারে। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণীকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণীকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে। আচ্ছা, ওকে দেখো, তৎসম শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম বলে। অর্থাৎ আমি যদি খুব সহজ করে বলি, যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে তাকেই কি বলে? তৎসম শব্দ বলে। তাকেই কি বলে? তৎসম শব্দ বলে। আচ্ছা, তো দেখো, তৎসম শব্দের উদাহরণ কি? পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, এগুলো কিন্তু তৎসম শব্দের উদাহরণ। ঠিক আছে। সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। আমাদের যে পারিভাষিক শব্দগুলো আমরা পড়েছি, এই পারিভাষিক শব্দগুলোকে কিন্তু তৎসম শব্দ হিসেবে গণ্য করা হয়। এটা হলো কি ব্যাকরণ? সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ হিসেবে গণ্য করা হয়। কিরকম? অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয়, এগুলো কিন্তু কোন ধরনের শব্দ? তৎসম শব্দ। কোন ধরনের শব্দ? তৎসম শব্দ। ঠিক আছে। আচ্ছা, তদ্ভব শব্দ কোনগুলো? প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র সেগুলোকে তদ্ভব শব্দ বলে। অর্থাৎ আমি যদি বলি যে যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে সেগুলোকে কি বলা হয়? তদ্ভব শব্দ। যেমন হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির, এগুলো কিন্তু সবগুলোর তৎসম শব্দ রয়েছে। যেমন হস্ত বলতে আমরা কি? হস্ত একটা তৎসম শব্দ। তারপর কি? হাত, পদ, পদ থেকে পা, কর্ণ, কর্ণ থেকে কান, এবার সবগুলোর তৎসম শব্দ রয়েছে। তো আমাদের এই যে এই জিনিসগুলো, এই শব্দগুলো মনে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো দেশি শব্দ, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়ই প্রায়। আচ্ছা, বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলায় স্থান করে নিয়েছে, এগুলোকে বলা হয় দেশি শব্দ। যেমন কি? এই যে কয়েকটা উদাহরণ খুবই ভালো করে আমাদের মনে রাখতে হবে। খুবই মানে একদম মুখস্থ, এক কথায় কি মুখস্থ রাখতে হবে। কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেকি। ঠিক আছে। এই কয়েকটা শব্দ যদি তুমি মনে রাখো তাহলে আর কিচ্ছু লাগবে না এখান থেকে। বিদেশি শব্দ দেখো, ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্ক তৈরি হয় সেসব দেশের বহু শব্দ বাংলায় স্থান করে নিয়েছে। এই শব্দগুলোকে বিদেশি শব্দ বলে। এসব বিদেশি শব্দের মধ্যে রয়েছে আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ফার্সি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি ইত্যাদি। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আরবি শব্দ কোনগুলো? আল্লাহ, হারাম, হালাল, হজ, জাকাত, ঈদ, উকিল, কলম, নগদ, বাকি, আদালত, তারিখ,
হালুয়া। এগুলো হয়তো তোমাদের কাছে অনেক কঠিন মনে হবে, কিন্তু এটা মনে রাখার একটাই উপায় সেটা হলো বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ফার্সি শব্দ: খোদা, দোজখ, নামাজ, রোজা, চশমা, তোশক, দোকান, কারখানা, আমদানি, জানোয়ার ইত্যাদি। ইংরেজি শব্দ কি? এগুলো আমরা দেখলেই বুঝতে পারি। চেয়ার, টেবিল, কলেজ, হ্যাঁ, এগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো কোনটা কি ইংরেজি শব্দ। পর্তুগিজ শব্দ খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন কিন্তু হয়। আচ্ছা, আনারস, আলপিন, আলমারি। আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে, পর্তুগিজ থেকে। আচ্ছা, এরপর দেখো ফরাসি শব্দ কোনগুলো। ফরাসি শব্দ: কুপন, ডিপো, রেস্তোরাঁ, আতেল, কার্তুস। কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ, আতেল, এগুলো হলো ফরাসি শব্দ। এগুলো কি শব্দ? ফরাসি শব্দ, ইম্পর্টেন্ট। এরপর দেখো ওলন্দাজ: হরতন, ইস্কাপন, রৈতন, টেক্কা, তুরুপ। এগুলো কিন্তু এক একটা তাসের নাম, ঠিক আছে? এগুলো কিন্তু এক একটা তাসের নাম। তারপর তুর্কি শব্দ: চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি। পানি কি শব্দ? হিন্দি শব্দ। ধোলাই, লাগাতার, সমঝোতা, এগুলো কি শব্দ? হিন্দি শব্দ। আচ্ছা, এরপর দেখো গঠন বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ। গঠন বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ: গঠন বিবেচনায় বাংলা শব্দকে মৌলিক এবং সাধিত, মৌলিক এবং সাধিত এই দুই ভাগে ভাগ করা যায়। এখন আমাদের মানে তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার মৌলিক শব্দ কাকে বলে, সাধিত শব্দ কাকে বলে? তো দেখো নিচেই দেওয়া আছে মৌলিক শব্দ: যে শব্দকে বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ পাওয়া যায় না। এক কথায় মৌলিক শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না, বা ভাঙলেও যে ক্ষুদ্রতম অংশ আমরা পাই সেই ক্ষুদ্রতম অংশের কোনো অর্থই থাকে না। ঠিক আছে? সেগুলোকে বলা হয় মৌলিক শব্দ। যেমন গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ। আমি যদি একটা উদাহরণ দেই, ধরো আমি এই হাত লিখলাম, হাতকে আমি কি করব? ভাঙবো। এখন আমি কিন্তু হা আর হলো ত এভাবে লিখতে পারি না। ধরো আমি ভাঙলাম, তাহলে হা এর কোনো অর্থ পাওয়া গেল না। তো দেখো আরেকটা উদাহরণ দিলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এটা। সাধিত শব্দ: যে শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে সেগুলোকে সাধিত শব্দ বলে। উপসর্গ বা প্রত্যয় কি বলেছে? উপসর্গ বা প্রত্যয় যোগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়। পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ সদস্য, নীলাকাশ ইত্যাদি। শব্দের দ্বিত্ব করেও সাধিত শব্দ হয়ে থাকে, যেমন ফিসফিস, ধুমধাম। কি বলেছে? যে অর্থাৎ সাধিত শব্দকে বিশ্লেষণ করা যায়। কি করা যায়? বিশ্লেষণ করা যায়। সাধিত শব্দ সাধারণত কিভাবে গঠিত হয়? উপসর্গ যোগ করে, তারপরে প্রত্যয় যোগ করে, সমাসের প্রক্রিয়ায়, মূল শব্দের সাথে আপ্রত্যয় যোগ করে, এভাবে সাধিত শব্দ গঠন করা যায়। আচ্ছা, আমরা যদি একটা শব্দ বিশ্লেষণ করি, ধরো যে লেখা আছে পড়া, ঠিক আছে? পড়া শব্দের আমি এখান থেকে পরটা নিব, মানে ক্রিয়ার মূল যেটা সেইটা নিব। ক্রিয়ার মূল হলো কি বলতো? পর, তাই না? আচ্ছা, পর হলো, আমি যদি বলি পর এর অর্থ কি? ক্রিয়া না? কাজ বোঝাচ্ছে না? আচ্ছা, এর সাথে আমি কি করলাম? একটা প্রত্যয় যোগ করে দিলাম, আহ, পর যোগ আহ, পড়া। তাহলে এই যে পর এই অংশের আমাদের অর্থ আছে না? অবশ্যই কিন্তু এর অর্থ আছে। ঠিক এরকম দেখো পরিচালক। পরিচালক, এই চালকটা হলো আমাদের মেইন শব্দ, আর পরি হলো উপসর্গ। উপসর্গ যোগ করে এটা কিন্তু গঠিত হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর দেখো পদ বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ। পদ বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ: শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় কি? পদ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম কি হয়? পদ হয়ে যায়। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ। বাক্যের অন্তর্গত এসব শব্দ পদকে আটটি মোট ৮টি শ্রেণীতে ভাগ করা যায়। কয়টি শ্রেণীতে? ৮টি শ্রেণীতে। আচ্ছা, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ। এই যে তিনটা আছে না, আমরা কিন্তু পদ আগে ৫ প্রকার করেছি, এখনো ৫ প্রকারই আছে। শুধুমাত্র এখানে কি করেছে? যে পদ বিবেচনায় হলো
শব্দের শ্রেণীবিভাগ করেছে, কিন্তু এই যে অনুসর্গ, যোজক, আবেগ এগুলোকে একত্রে কি বলা হয়? এদেরকে একত্রে কিন্তু অব্যয় বলা হয়। এগুলো কিন্তু মূলগুলো অব্যয় পদের উদাহরণ। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, পদ বিবেচনায় শব্দ কত প্রকার? ৮ প্রকার। পদ বিবেচনায় শব্দ কত প্রকার? ৮ প্রকার। ওকে, দেখো, বাক্যে প্রয়োগের উপরে শব্দ শ্রেণীর এই ৮ রকম বিভাজন চূড়ান্ত হয়ে থাকে। যখন বলা হয় লাল থেকে নীল ভালো, তখন লাল এটি বিশেষ্য পদ। কিন্তু যখন বলা হয় আমি একটি লাল ফুল তুলেছি, তখন লালটা কি হয়? বিশেষণ হয়। ঠিক আছে? এখানে কিন্তু আমাদের একটু বোঝার ব্যাপার আছে। তো দেখো, এই যে এখানে একই শব্দ লাল, তাই না? লাল ফুল। আবার এখানে কি বলেছে? লাল থেকে নীল ভালো, লাল থেকে নীল ভালো। তো দেখো, একটা জিনিস লক্ষ্য করবা, এই লালটা কিন্তু একটা নাউনের আগে বসেছে। লালটা কিন্তু একটা নাউনের আগে বসেছে। ওকে, পদ বিবেচনায় শব্দের এসব শ্রেণীভেদ নিয়ে পরবর্তী অনুচ্ছেদগুলো আলোচনা করা হবে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে এই অধ্যায়ের অনুশীলনী সমাধানে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।